দর্শক, চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা ইলফিস। আজকে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন পারভেজ কাজী, আইআরএস এনরোল এজেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। দর্শক, আপনারা জানেন যে বরাবর আমরা এই অনুষ্ঠানে আমাদের যে অতিথি আছে তাকে জানাই আসলে আমরা যারা এই ইউএসএতে প্রবাসে বসবাস করি তাদের জন্যই আসলে মূলত আমাদের এই অনুষ্ঠানটি। আসলে প্রতি বছর আমরা যে ট্যাক্স ফাইলিং করি এটার সুবিধা অসুবিধা প্রিপারেশন সব কিছু নিয়েই কিন্তু আসলে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস এনরোলমেন্ট বা বিজনেস ডিডাকশন যেটা বলে। আজকে আমরা ওনার কাছ থেকে এই বিষয়ে একেবারে A to Z সব কিছু মানে শুনবো। প্রথমে চলে যাচ্ছে আপনার কাছে। এখন থেকে যদি কেউ মনে করে ওকে আমি যেহেতু প্রতি বছর আমরা জানি যে জানুয়ারিতে আমাদের ট্যাক্স শুরু হয়, তাহলে তার কি ধরনের প্রিপারেশন এবং কি ধরনের ডকুমেন্টস আসলে সে রেডি করতে পারে? জি, এখন ডকুমেন্টসের ব্যাপারে আমরা সাধারণত আমাদের ট্যাক্স গ্রাহকদেরকে বলে থাকি যে আইআরএস এর কাছে সবচেয়ে বড় জিনিস যেটা ওরা খুঁজে সেটা হচ্ছে ডকুমেন্ট। যে ধরেন আমার বাসার আমি যে মর্টগেজ দিচ্ছি, আমাকে ছোট করে সে আমার মর্টগেজ $4,000। জি, আচ্ছা। তো আমি 20% অফ মাই হাউস আমি ডিডাকশনের জন্য ব্যবসার জন্য ব্যবহার করি। তো আমি $800 পার মান্থ আমি একটা হিসাব আমার বিজনেস থেকে আমি আমার পার্সোনালকে দিব। নাথিং ইললিগাল। যে আমাকে সেই সুযোগটা দিয়েছে আইআরএস এবং বলছে এনি এক্সপেন্স অর্ডিনারি অ্যান্ড নেসেসারি ফর ইউর বিজনেস। এখন আমার আমি হোলসেলে কাজ করি, গার্মেন্টসের কথাই বলি যেটা বলছিলাম, আমার বাসায় একটা অফিস মেনটেন করি। সেখান থেকে কাস্টমারদেরকে যোগাযোগ করা, তাদেরকে ইমেল পাঠানো, সেলস ইনভয়েস পাঠানো, বিল কালেকশন থেকে সবকিছু আমি কিন্তু বাসায় বসে আমার অফিস থেকে করতে পারি। এবং আমি অফিস ইউজও দেখালাম, সেই সাথে আমি এই কাজগুলো করলাম এবং দরকার হলে বাসাতেই আমি একটা ইনভেন্টরি ক্যারি করলাম, রাখলাম। আমার হয়তো বাইরেও ইনভেন্টরি দরকার হতে পারে, ডিপেন্ডস অন মাই বিজনেস, কত বড় ওয়্যার হাউস আমার দরকার অথবা স্পেস আমার দরকার। কিন্তু অনেক সময় স্যাম্পলগুলো আমি বাসায় রাখতে পারি এবং কখনো যদি আমার ক্রেতা দেখতে চায় আমি ইমিডিয়েটলি তাদেরকে শো করতে পারছি কনফার্ম করার আগে। তো এই খরচগুলো আমি বিজনেস থেকে ডিডাক্ট করতে পারি। সেকেন্ড যেই খরচটা হচ্ছে, যেটা আমরা সকলেই করে থাকি মোরলেস, প্রত্যেকটা বিজনেসম্যান ওদের গাড়ি আছে, দে ড্রাইভ এ কার। এখন সে যদি এই গাড়িটা বিজনেসের জন্য ব্যবহার করে থাকে তাহলে সে কিন্তু এই গাড়ির ডিডাকশন সে ক্লেম করতে পারছে। এখন ডিডাকশনের সময় আমরা সাধারণত যেটা জিজ্ঞেস করে থাকি যে কত পার্সেন্টেজ অফ টাইম গাড়িটা বিজনেস ইউজ হয় এবং কত পার্সেন্টেজ অফ টাইম এটা পার্সোনাল ইউজ হয়। আপনি ধরে নিলাম এটা 50-50, 50% অফ টাইম আপনি বিজনেস ইউজ করেন এবং 50% অফ টাইম আপনি এটা পার্সোনাল ইউজ করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি গাড়ির সব খরচগুলো বিজনেস ইউজে দেখাতে পারি, 50% খরচগুলো। অল্টারনেটিভলি আমি যেটা করতে পারি, আমি একটা মাইলেজ লগ মেনটেন করতে পারি। আচ্ছা, সেই বিজনেসের যে মাইলেজটা সেটা আমি একটা লগ বুকের মতো মেনটেন করলাম। সেখানে আমি প্রত্যেকদিন কত মাইল ড্রাইভ করলাম সেটাকে আমি লিপিবদ্ধ করতে পারি এবং আমি সেফ ফাইন্ড আউট হলো যে আমি এই বছর 10,000 মাইলস টোটাল ড্রাইভ করেছি, এটার পারপাসে ইউজ করেছি। হ্যাঁ, তো এই বছর
2026-এ আইআরএস মাইলেজের জন্য একটা ডিডাকশন দিচ্ছে, সেটা হচ্ছে 72.6 সেন্টস। আচ্ছা, তো তার মানে আমি যদি 10,000 মাইল ড্রাইভ করে থাকি, আমি $7,260 আমি আমি deduction গাড়ি ব্যবহারের জন্য ডিডাক্ট করতে পারি। ওকে, অল্টারনেটিভলি আমি যেটা করতে পারি, আমি গাড়ির পেমেন্ট যদি লিজে নিয়ে থাকি অথবা গাড়ির পেমেন্টের 50% আমি ক্লেম করতে পারি, ইন্স্যুরেন্সের 50%, গ্যাসোলিন, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্সের 50% আমি খরচ করতে পারি, আমি দেখাতে পারি আমার এক্সপেন্স হিসাবে। তো গাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি মাইলেজ ডিডাকশনটা অনেক সহজ, এবং আজকাল সেলফোনেও আপনার কিছু সফটওয়্যার আছে যেখানে গিয়ে ওখানে আপনি উঠে যায়, মাইলেজটা লগ করতে পারেন, আপনাকে মানে কাগজে ডিজিটালি আসলে সবকিছু চলে আসে। ডিজিটালি এটা মেইনটেইন করা সম্ভব। আপনি ধরুন একটা বিজনেস ট্রিপে যাচ্ছেন, আপনি কিছু ক্লায়েন্ট ভিজিট করবেন, আপনি ডেট অ্যান্ড টাইম এবং কোন ক্লায়েন্ট ভিজিট করতে যাচ্ছেন এবং আপনি গাড়ির কারেন্ট মাইলেজটা দিয়ে দিলেন। এন্ড অফ দ্য ডে আপনি সব ভিজিট করে যখন ফিরে আসলেন, এটা দিয়ে দিল যে সারা দিনের আপনার মাইলেজ কত হয়েছে। তো এইগুলো, এবং এটাকে বিজনেস যদি আপনি মেনশন করে থাকেন, এটা শুধু বিজনেস সেকশনেই থাকবে। এবং এন্ড অফ দ্য ইয়ারে সারা বছরে আপনার বিজনেস মাইল কি হয়েছিল এটা দিয়ে দিবে, এবং আপনি সেই ডিডাকশনটা নিতে পারেন। নাম্বার 3 হচ্ছে ভেরি ইউজফুল, সেটা হচ্ছে স্টার্ট আপ কস্ট। আমরা যখনই কোনো ব্যবসা করি না কেন, আমাদের ইনিশিয়াল কিছু খরচ থাকে, স্টার্ট আপ কস্ট। এর মধ্যে আপনি হয়তো কোনো অ্যাকাউন্টেন্টের কাছে গেছেন, কথা বলেছেন, তার পরামর্শ নিয়েছেন, কনসালটেন্সিতে কিছু খরচ হয়ে গেছে, আপনি কর্পোরেশন অথবা এলএলসি ফর্ম করেছেন, সেখানে খরচ হয়েছে, আপনার ইনিশিয়ালি মার্কেটিং এর জন্য 2-4 জন মার্কেটিং এজেন্টের সাথে কথা বলেছেন, ইউটিউব হয়তো আপনি ইউজ করবেন, আপনি আপনার সেই গার্মেন্টসেই থাকলাম আমরা, যদি এই রিলেটেড ব্যবসা হয়, আপনি কিছু লাইভ শো করবেন আপনার প্রোডাক্টের, সেটার জন্য আপনি কাউকে হায়ার করেছেন এবং সে আপনার হয়ে এটা করছে। এই খরচগুলো এগুলো চলে আসে স্টার্টআপ কস্টে, সেলিং মার্কেটিং থেকে শুরু করে যে একটা টোটাল একটা যে ব্যাপার আছে, তারপর একটা কম্পিউটার দরকার হয়েছে, কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, ডেস্ক চেয়ার, আপনি 5,000 পর্যন্ত প্রথম বছরে স্টার্টআপ কস্ট, আপনি একটা ব্যবসা শুরু করতে গিয়ে যেই খরচটা হয়েছে সেটা আপনি ডিডাক্ট করতে পারেন। দেন আপনার ইকুইপমেন্টস, আপনাকে যদি কিছু কিনতে হয়ে থাকে সেক্ষেত্রেও আসলে সেগুলো ডিডাক্টেবল, এবং সেগুলো আপনি বোনাস ডেপ্রিসিয়েশন করে প্রথম বছরে পুরোটা ডিডাক্ট করতে পারেন। আচ্ছা, তার মধ্যে হচ্ছে এই যে ইউটিউবের কথা বললাম, ধরেন আপনি একটা স্টুডিও তৈরি করেছেন, সেখানে আপনি ক্যামেরা কিনেছেন, লাইটস কিনেছেন, আপনি বেটার সাউন্ডের জন্য, এগুলো দরকার হয়, এই ইকুইপমেন্টস গুলো আপনার দরকার হয়ে থাকে। এই ইকুইপমেন্টসে যে আপনি খরচ করলেন, ধরেন আপনার $15,000 খরচ হয়ে গেছে সব কিছুতে, এটা আপনি প্রথম বছরেই পুরো 15,000 আপনি যদি চান আপনি ডিডাক্ট করতে পারেন, অথবা আপনি ইকুয়ালি এটাকে 5টা বছর মানে ভেঙে ভেঙে আপনি 15,000-কে 3,000 করে এভরি ইয়ার 5 বছরে আপনি এই ডিডাকশনটা নিলেন। আচ্ছা, তারপরে 4th হচ্ছে মিলস এক্সপেন্স। মিলস ভেরি কমন, যে কোনো ব্যবসা শুরু করতে হলে, ইভেন আপনারা 2-3 জন পার্টনার নিয়ে ব্যবসা করছেন, আপনারা হয়তো প্রায়শই বসছেন কোনো একটা রেস্টুরেন্টে, সেখানে আপনারা ডিনারও করছেন এবং সেই সাথে আপনাদের বিজনেস নিয়ে ডিসকাস করছেন। তো শুধু মিলসটা
যখনই আপনারা করেন আমরা একটু অ্যালার্ট হতে বলি, যেহেতু মিলসের প্রথম রুল অফ থাম্ব হচ্ছে 50% ডিডাক্টেবল, আচ্ছা, নট দ্য হোল মিল। ওকে, আপনি মিলসে আপনার 300 টাকা খরচ সেখানে হয়েছে, 150 আপনি 150 টাকা হ্যাঁ। ডিডাক্ট করতে পারবেন। এবং আপনি যেই চেকটা পান, রেস্টুরেন্ট আপনাকে ফাইনাল খাওয়া দাওয়ার পরে যে রিসিপ্টটা আপনার দিচ্ছে, যাওয়ার হ্যাঁ। আগে যে রিসিপ্টটা দিল, চেকটা দিল, ওইটার পিছনে আমরা রিকমেন্ড করি আপনি ডেট, টাইম, কারা কারা আচ্ছা। ছিল এই মিটিংয়ে এবং কি ডিসকাস, মানে প্রুভড হওয়াটা আসলে সহজ হয়। ডকুমেন্ট মেনটেন করাটা খুব বেশি জরুরি ইম্পর্টেন্ট, আসলে, জরুরি। হ্যাঁ। পারভেজ কাজী আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। স্পেশালি মিলস, আইআরএস যখন মিলস দেখে ওরা মনে করে এখানে হয়তো কিছু 9-6 হলেও হতে পারে। অতএব লেট আস সি ইফ উই ক্যান সি যে উনি প্রপারলি এটা মেইনটেইন করছে কিনা। এবং আপনাদেরকে রিকমেন্ড করে থাকি যে আপনারা মিলসের ব্যাপারে একটু সচেতন হবেন, যে মিলস এক্সপেন্সটা প্রপার হতে হবে, এটা বিজনেস রিলেটেড হতে হবে। হয়তো পটেনশিয়াল কোনো ক্লায়েন্ট মিটিংও করতে পারেন আপনি, পার্টনারদের মধ্যে হতে পারে, অথবা একটা নিউ হায়ার, আপনার চিন্তা করছেন কাউকে নতুন হায়ার করবেন, হয়তো সে এমন কোনো একটা সেক্টরে যেটা দরকার আপনাদের জন্য, অথবা তাকে পার্ট টাইমলি নেবেন, অথবা তাকে কন্ট্রাক্ট এমপ্লয়ি হিসেবেও হায়ার করবেন। তার আগে তার সাথে বসতে চান, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চান, ইউ ক্যান ডু ইট ইন এনি প্লেস ওভার এ ডাইনিং, এবং আপনি এইভাবে এটাকে মেনটেন করবেন। আমার আরো একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে আসলে মানে আপনার প্রফেশনটাই তো আসলে এই ধরনের কাজ করা। সাধারণত মানে আমরা যারা বাঙালি প্রবাসীরা আছি, যারা আপনার কাছে যান, আপনার ক্লায়েন্ট যারা, কি মানে আপনার কি মনে হয় যে এই যে বিজনেস ডিডাকশনের ক্ষেত্রে তারা কি ধরনের ভুল করে? আসলে ভুলটা এক জায়গাতেই করে, সেটা হচ্ছে ডকুমেন্টসে, আর কোথাও না। অনেকেই ডকুমেন্ট মেনটেন করে না। এই যে কার মাইলেজ বললাম, এটা অ্যাব্রাপ্টলি তারা একটা নাম্বার বলে অথবা এস্টিমেটেড নাম্বার বলে, কিন্তু কোনো ব্যাকআপ নাই। যদি কখনো আইআরএস ফাইলটাকে রিভিউতে নেয় এবং সেই খরচগুলো দেখতে চায়, তো সেই ব্যাকআপটা করতে পারে না। ইভেন অ্যাকচুয়াল এক্সপেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির মর্টগেজ, গাড়ির রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, এগুলো দিয়েও যদি কেউ ডিডাকশন নিতে হয়, তাকে কিন্তু সেই বিলগুলো প্রডিউস করতে হয়। তো মেজরিটি অ্যাট টাইমস আমরা দেখি যে বিলগুলো তাদের কাছে নাই। ইভেন এনি বিজনেস এক্সপেন্সগুলো যদি আপনি একটা কার্ডে করেন, আপনার জন্য সহজ হয়, লাইফ ইজি হয়, এবং আপনাদের জন্য আসলে সহজ হয়। যে আমি সব কিছু, উনি 1 ইয়ার স্টেটমেন্ট আমাকে দিলে আমি সেখান থেকে বের করে আনতে পারবো ওনার বিভিন্ন হেডে কত খরচ হয়েছে। কিন্তু হ্যাঁ, সেই ক্রেডিট কার্ডে আপনি মেসিতে গেছেন এবং ভালো কোনো কিছু দেখেছেন, আপনার বাচ্চার জন্য কিনে নিয়েছেন, সেটা কিন্তু হবে না। এটা বারবার করে আমরা বলি। অনেক সময় দেখি
ওই ক্রেডিট কার্ডেই উনি হয়তো Shopping করছে, হ্যাঁ। কিছু শপিং করেছে, কিছু গিফট কিনেছে, কারো জন্মদিনে যাবে, অন্য ক্রেডিট কার্ড বের করতে গিয়ে ভুলবশত ওইটা দিয়ে দিয়েছে। এগুলো ডেফিনেটলি একটু বিপদে ফেলে উনাদেরকে, আমাদেরকেও। যারা আসলে আরো ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ আসলে? ছোট ছোট ব্যবসায়ীদেরকে আমি সাধারণত যেটা বলে থাকি, ডোন্ট বি ইনোভেটিভ, স্পেশালি এক্সপেন্স ক্লেমের ব্যাপারে। ওনারা কিন্তু বেশ ইনোভেটিভ, অনেক কিছু খুঁজে বের করে যে এগুলো উনি ডিডাক্ট করতে পারবেন। আচ্ছা, উনি সকালে ব্রেকফাস্ট করেছেন, সেটাও ডিডাক্ট করা যাবে হয়তো, এরকম একটা ধারণা। তো আমি বলি যে ডোন্ট বি ইনোভেটিভ, আপনি মাত্র শুরু করেছেন, বি উইথ দ্য কারেন্ট, মানে ঢেউয়ের সাথে থাকেন, এবং একটু সেটেল হন, তারপর গিয়ে আপনি ইনোভেটিভ হবেন, নতুন কিছু করা যায় কিনা ডেফিনেটলি সেগুলো দেখবেন, মানে স্টেবল হওয়ার পরে তারপরে আপনি তারপরে আসে এই জায়গাগুলো। জি, নট বিফোর দ্যাট। হ্যাঁ, কারণ আপনি আপনার মতো একজন মানুষের কাছ থেকে আসলে যে পরামর্শটা আমাদের সাধারণ দর্শক নিবে বা পাবে, সেটাই আসলে আমার মনে হয় যে পরবর্তী ট্যাক্স ফাইলের সময় তাদের উপকারে আসবে। এই জন্য আমার বলা যে আমরা কিন্তু দেখি যে আমাদের আশেপাশে অনেক বাঙালি প্রবাসী আছে যে তারা কিন্তু নতুন নতুন বিজনেস শুরু করছে, বা অনেকে অনলাইন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ইউটিউবে তারা, তো যারা অনলাইন ব্যবসা করে, সেটা কাপড় হতে পারে বা ফুড হতে পারে, অন্যান্য আরও ছোট ছোট আপনার অনলাইন বিজনেস আছে, তারা যদি চিন্তা করে যেহেতু তারা বাসার মধ্যে বসেই বিজনেসটা করছে, তাদের ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? অনলাইন বিজনেস এবং যে কোনো ব্যবসার ব্যাপারে আমার কাছে মনে হয় যে এখন একটা প্রবণতা প্রত্যেকের, যে ভালো কুক করে সে ভাবছে যে আমি তো বাসার থেকে বসে ক্যাটারিং করতে পারছি, আমি ছোটখাটো হয়তো 15 জন 20 জন 30 জনের কোনো একটা অনুষ্ঠানের অর্ডার নিলাম, সেটা সাপ্লাই ডেলিভার করলাম, ওখানে 30 জন আমার খাওয়াটা খেলো, পছন্দ হলে এইখান থেকেই 5টা অর্ডার ওনার কাছে আসবে। এবং এটাই হচ্ছে, এইভাবেই গ্র্যাজুয়ালি দেখছি যে বাসায় একা শুরু করেছিল, 6 মাস 9 মাসের মধ্যে শি নিডস হেল্প, সে আর একা করতে পারছে না, মানে সেটা বড় হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এমনও হচ্ছে কারো কারো কমার্শিয়াল কিচেন দরকার হচ্ছে। জি, এটা একটা গুড থিং টু স্টার্ট, এবং এটা এনিথিং হতে পারে, এর মধ্যে অনেকগুলো সেলস ট্যাক্সের পর্যায়ে পড়বে, আওতায় পড়বে, এবং এখান থেকে উনি যে ইনকামটা জেনারেট করেন সেটাও কিন্তু ট্যাক্সেবল। আচ্ছা, উনি ওনার ডিডাকশনগুলো নেওয়ার পরও নেট যে ইনকামটা থাকছে সেটার উপর উনাকে ট্যাক্স ফাইল করতে হবে। এই পরামর্শগুলোই দিতাম, তারপর বাকি উনার ইচ্ছা, উনি কি করতে চান। উনাকে একটা বিজনেস, মানে হয়তো নিজের নামে করছেন এখন, ওটাকে একটা বিজনেস ফরমেশন, এলএলসি না একটা ছোট কর্পোরেশন ফর্ম করবে, এস কর্প, কোনটা দিয়ে উনি এগোবে, এই পরামর্শগুলো উনাকে দিতাম। তাহলে এই যে তার যে এটিকটা সে ব্যবহার করছে তার বাসার, তাহলে কি সে তার বিজনেস পারপাসে এই যে বিজনেস ডিডাকশন দেখার জন্য কি সে এটিকটাকে দেখাতে পারতো নাকি আপনার নিচে যে? অবশ্যই, ওটা ফুললি শুধুমাত্র এটিকটাকে সে ব্যবহার করে, এবং বাসার অনেক অংশ সে ব্যবহার করে তার ইনভেন্টরি। তাহলে এই যে ছোট ছোট যে জায়গাগুলো সে ইউজ করছে বিজনেস পারপাসে, সেগুলো তাহলে সে ডিডাকশনের মধ্যে, মানে ক্লেমের ভিতরে আনবে কিভাবে? আনলেই তো তখন ডিডাকশনের পর্যায়ে আসবে। তো আমি জানি না উনি কিভাবে কি করছেন, ওর জন্য এগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম। হোপফুলি উনি হয়তো কাউকে চেনেন, তার সাথে কথা বলেছেন, এবং উনি যেটা শুদ্ধ সেটাই করছেন। আমি আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে, এবং সে কিন্তু তার বাসার একটা অংশ ব্যবহার করে কিন্তু ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, সেই জায়গাটাকে সে কিভাবে আসলে ট্যাক্সের সময় আমি এই পারপাসে যেটা বলে থাকি, এনি ইনকাম জেনারেশন ইজ ট্যাক্সেবল। আপনি যেটাই করেন না কেন, ইভেন আমি বলে থাকি খুব সাধারণ কাজ হচ্ছে, আপনি যদি এই রাস্তার থেকে ওই বটলগুলো কালেক্ট
করেন এবং যেটা ফেরত দিলে 5 5 সেন্টস cents করে পাওয়া পাওয়া যায়, যায়। এইভাবে আপনি যদি কিছু টাকা মেক করেন ওটাও ট্যাক্সেবল। ওই আচ্ছা। ইনকামটার উপরও ট্যাক্স পে করতে হয়। অতএব আপনারা যারা ব্যবসা করছেন, আপনারা ব্যবসাটার ধরনটা অবশ্যই প্রপার হতে হবে, আপনার ইনকামটা দেখাতে হবে, এক্সপেন্সেস গুলো অবশ্যই আপনি ডিডাক্ট করবেন এবং নেট যেটা হচ্ছে সেটার উপরে হোয়াট এভার ট্যাক্স লায়াবিলিটি আপনার আসছে আপনি সেটা ফাইল করবেন এবং পে করবেন। আমরা যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, এই যে মানে একটা ট্যাক্স ফাইল শেষ করে কিন্তু আমরা আরেকটা সামনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে আপনি যদি আমাদের সাধারণ দর্শক জন্য ইন জেনারেলি যদি একটা সাজেশন দিতেন তাদের প্রিপারেশনের জন্য। ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। গত বছরের ট্যাক্স ফাইল শেষ হয়েছে, আমরা 6 মাস অতিক্রম করেছি, আর 6 মাস পর আরেকটা ফাইল শুরু হবে। আমার মানে এই সময় উপদেশ থাকবে যে আমাদের কম বেশি গত বছরের ফাইলে অনেক কিছু আমরা দেখেছি যে আমরা সময় মতো করিনি বলে ওই ডিডাকশানগুলো নিতে পারিনি। ডিডাকশানটা কি বিজনেসম্যানদের জন্য? ডিডাকশান হচ্ছে তার ইনকামকে কমিয়ে আনা। ইনকামকে কমিয়ে আনার অর্থ হচ্ছে আপনার ট্যাক্স লায়াবিলিটিও কমিয়ে আনা। অতএব আপনি লেস ট্যাক্স দিচ্ছেন মানে কিছু অ্যাডিশনাল টাকা আপনার পকেটে যাচ্ছে। তো সেটার জন্য আমরা যদি এখনই কাজ শুরু না করি, বছর শেষ হয়ে গেলে আমাদের আর কিন্তু কিছু করার থাকবে না। তো 6 মাস মাত্র গেছে, সামনে আরও 6 মাস। আমি অনুরোধ করব যারা বিজনেস ওনার, বিভিন্ন ডিডাকশান আছে, আবার রিটায়ারমেন্ট প্ল্যানও আছে যেগুলো তারা নিতে পারে এবং তাদের ইনকামকে রিডিউস করতে পারে ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করার জন্য। এখনই তাদের প্ল্যান করা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা দেখছিলাম কাকাতুয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং। আমাদের সঙ্গে ছিলেন আইরিস এনরোল এজেন্ট পারভেজ কাজী, এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম আসলে যে অলরেডি কিন্তু আমরা এই বছরে যে ট্যাক্স সেটা পার করে এসেছি এবং সামনের বছরের জন্য আসলে এই মুহূর্তে থেকে আমাদের কি ধরনের প্রিপারেশন নিতে হবে সামনে আমাদের যে ট্যাক্স আসছে সেটার জন্য, এবং যারা আসলে ছোট বড় যারা বিজনেস আছে যাদের, তারা আসলে কি ধরনের ডকুমেন্টস তাদের প্রিপেয়ার করতে পারে, এবং এটার পাশাপাশি যে আমরা যেন প্রত্যেকটা ইনফরমেশন সঠিক দেই এবং আইআরএসের যে নিয়ম কানুন আছে সেটা যেন মেনটেন করি, সেই অনুযায়ী যেন আমরা আমাদের ডকুমেন্টস তৈরি করি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক